আচ্ছা, এই ইকুয়েশনটা যদি একটু খেয়াল করো, ভি কস্ট হচ্ছে 2πe² ইন্টু z/n। এখানে কিন্তু সবগুলো আসলে সিজিএস ইউনিটে বসানো হয়েছে মানগুলো। সো আমি যদি একটু ফর্মুলাটা লিখি, vn ইকুয়ালস টু 2πe² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের h ইন্টু z/n। এখন তোমার এখান থেকে কোশ্চেনটা হচ্ছে যে মানে 1 ESU, এই 1 ESUর এককটা কিরকম হবে সেটা কিভাবে বের করব। আচ্ছা, সো তুমি যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করো, এখানে তো তোমার 2π এর কোনো একক নাই, সো এটা বাদ, এটা নিয়ে কোনো কাজ করব না আমরা। z/n এর কোনো একক নাই, সো ওটাও বাদ, এটা নিয়েও কোনো কাজ করতেছি না আমরা। আমরা শুধুমাত্র দেখবো হচ্ছে ইলেকট্রনকে দেখবো, ইলেকট্রনের একককে দেখবো যেটা ইএসইউ এককে নিব, আর প্ল্যাঙ্কের এককটাকে দেখবো, আর এখানে বেগের এককটাকে দেখবো। সো এখন যদি একটু প্রসেসিং করি আমরা, আসো প্ল্যাঙ্কের ধ্রুবক। সো প্ল্যাঙ্কের ধ্রুবক কি, এটার একক কি, জুল সেকেন্ড, রাইট? সো এটার একক হচ্ছে জুল সেকেন্ড। এই জুলকে যদি আমরা ফার্দার ব্রেক করি, এই জুলকে লিখতে পারি আমরা নিউটন মিটার, রাইট? এই জুলকে আমরা লিখতে পারি নিউটন মিটার। সো কারণ তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, সো এফ এর একক হচ্ছে নিউটন আর এস এর একক হচ্ছে মিটার। আচ্ছা, কেউ কি লিখছো চ্যাটে কিছু? আমার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো? ভাইয়া ক্লিয়ার তো? আচ্ছা, মেবি ভাইয়া তুমি হচ্ছে ওই যে কানেক্ট টু অডিও এরকম একটা আইকন থাকে তোমার ফোনে, সম্ভবত ওইটাতে ক্লিক করো নাই, এই জন্য এটা হইতে পারে, কানেক্ট টু অডিও। সো ওটা ক্লিক করলে আশা করি শুনতে পারবা। আচ্ছা, এখন দেখো সবাই, সো ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস। সো এফ হচ্ছে আমাদের নিউটন আর এস হচ্ছে আমাদের স্মরণ বা মিটার। সো জুলকে আমরা ভাঙালে লিখতে পারি নিউটন মিটার সেকেন্ড। সো স্টিল আমরা এসআই ইউনিটে আছে, আমরা সিজিএস এ নিব কিছুক্ষণের মধ্যেই। এখন নিউটনকে আমরা ভাঙালে কি লিখতে পারি, নিউটনকে লিখতে পারি আমরা এম এ, এফ ইকুয়ালস টু এম এ। সো এম এর একক হচ্ছে কেজি আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? সো এরপর আছে আমাদের এম এস আগের মতোই। সো দেখো, এখন আমরা এই পরের লাইনে কি লিখতে পারি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান লিখতে পারি। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের একদম, যদি আমরা এককগুলোকে বিশ্লিষ্ট করি তাহলে আমরা এটা পাবো। এখন এই জিনিসটাকে, কেজি কে সিজিএস ইউনিটে কি হবে, গ্রাম হবে, মিটার হবে সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন একটু খেয়াল করি আমরা যে বেগের একক কি, মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে সিজিএস ইউনিটে বসালে সেন্টিমিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, এরপরে ইএসইউ আমরা জানি না, এটাকে কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্কের উপর স্কোয়ার, নিচে এইচ এর ইউনিট, এইচ এর ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান, আমরা ভ্যালুগুলোকে বসাচ্ছি না। সো গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান। সো আমরা যদি এখন এটাকে এখানে নিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে লিখতে পারি আমরা গ্রাম সেন্টিমিটার কিউব সেকেন্ড ইনভার্স টু, আমাদের কোশ্চেন মার্ক তারপর স্কোয়ার। সো এখন যদি আমরা এটাকে বর্গমূল করে দেই এককটাকে, সো লিখতে পারি হচ্ছে গ্রাম টু দি পাওয়ার হাফ সেন্টিমিটার টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ইনভার্স ওয়ান। এখন বুঝছো ভাইয়া এটা ক্লিয়ার কিভাবে আসলো? সো এখানটায় লিখতে পারি 1 ESU হচ্ছে, তোমাদের বইও এটা আছে, গ্রাম টু দি পাওয়ার হাফ সেন্টিমিটার টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা অ্যাকচুয়ালি কোন একটা ফর্মুলা থেকে, যে কোনো ফর্মুলাকেই তুমি যদি ভাঙাও তাহলে ইএসইউ ইকুয়ালস টু এটাই পাবা। সো আশা করি তোমার অ্যান্সারটা পাইছো। ক্লিয়ার ভাইয়া? ভাই আমরা জি অঙ্ক ভাইয়া। করলে কি এই এককটা ইউজ করব? মোটেও এরকম ভয়ানক কোনো একক বসানো লাগবে না, জাস্ট ইএসসি তো বসালেই হবে। আর দেখো ওইটাও কিন্তু দরকার নেই, আমি তোমাদের দেখাচ্ছি এখনই। ওয়েট, আমি ছবিটা বের করি। আচ্ছা, তোমরা এই ম্যাথটাতেই দেখো, এই ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, একটা সেকেন্ড, এখানে সম্ভবত এটি ড্র তো করা যায়। আচ্ছা, বাট ছোট হয়ে আসতেছে এই পিকচারটা। আচ্ছা, একটু দেখো সবাই, খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। এখানে যে আমাদের যে ভি এর যে মানটা, ভি এর যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলার এই যে এই ভ্যালুটা, অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে কিন্তু আমরা এতদিন ধরে কাজ করছি, এটাকে লিখতে পারতাম কি 2.188 ইন্টু 10⁶। আমরা ডিরেক্ট ওইটা দিয়ে কাজ চালাবো, আমাদের এরকম হচ্ছে ভয়ঙ্কর কোনো একক লিখতে হবে না। আমরা যে সিম্পলিফাইড ইকুয়েশনটা শিখছি ওটা দিয়ে কাজ চলে যাবে। দেখবা যে এখানে ই এর মান বসানো হয়েছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ ইউনিটে, আর প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ এর ভ্যালু বসানো হয়েছে 6.626 ইন্টু 10⁻27 আর্ক ইউনিটে। তাহলে দেখবা যে যেটা অ্যান্সার আসবে সেটা আসবে সেন্টিমিটারে, এখন ওটাকে মিটারে প্রকাশ করে 2.188 ইন্টু 10⁶ পাবা তোমরা। সো ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? কে জন্য প্রশ্ন করছিলাম, মৃদুল ভাইয়া মেবি। জি ভাই বুঝছি। আচ্ছা, সো ওই রকম ইকুয়েশন নিয়ে তোমাদের কাজ করতে হবে না, আমি যেটা সিম্পলিফাইড দেখাই দিচ্ছি সেটা ইউজ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আমরা স্টার্ট করি হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতি দিয়ে। খুবই ইম্পর্টেন্ট এটা জানা তোমাদের জন্য।
পরীক্ষায় আসবে না, বাট তাও জিনিসটা জেনে রাখো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো আমি আগে জিনিসটা বুঝাই, আমি যদি ডিরেক্ট ফর্মুলাটা লিখি তাহলে তুমি এই থিওরিটার কোনো ধরনের স্বাদ পাবা না, কোনো ধরনের ফিলিংস পাবা না। সো আগে জিনিসটা আমি তোমাকে বুঝাই। জিনিসটা কিরকম আইডিয়াটা, তোমরা কোনো একটা বস্তুকে কখন দেখো, যদি সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে এসে পড়ে, রাইট? সো এই আলো মানে কি আমরা বুঝছি, এখানে আলো মানে আলোর যে ক্ষুদ্রতম একক সেটাকে আমরা বলি ফোটন। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে যদি ফোটন এসে তোমার চোখে পড়ে তাহলে সে তুমি বস্তুটাকে দেখতে পাও, রাইট? এখন তুমি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে আসলে প্রবলেমটা কোথায় হয়, মানে কেন এই অনিশ্চয়তা নীতিটা আসলো? বোর মডেলে কি হয়েছে, একই সাথে ইলেকট্রনের ব্যাসার্ধ এবং বেগ বের করা হয়েছে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখালাম। বোর মডেল একই সাথে ইলেকট্রনের পজিশন এবং একই সাথে ইলেকট্রনের বেগ বলে দিতে পারে। এখন বেগ বলে তো ভরবেগ এমনি বলা হলো, সো এটা তো কোনো প্রবলেম না। সো বেগ বলা আর ভরবেগ বলা একই কথা। সো বোর মডেলে দেখলাম যে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ এবং ভরবেগ একই সাথে বের করতে পারতেছি, বাট হাইজেনবার্গ কি বললো যে এটা সম্ভব না, এটা একই সাথে নিখুঁতভাবে বের করতে পারবো না আমরা, সেখানে কিছু ত্রুটি আছে। আমি যদি একটু ফর্মুলাটা আগে লিখি তারপর বিষয়টা এক্সপ্লেইন করতেছি ফর্মুলাটা কিভাবে হলো। সো ডেল্টা এক্স দ্বারা বোঝাচ্ছি ভরবেগের ত্রুটি, ডেল্টা এক্স দ্বারা বোঝাচ্ছি আমি অবস্থানের ত্রুটি, অবস্থানের অনিশ্চয়তা বা অবস্থানের ত্রুটি। আমি এখন এক্সপ্লেইন করবো জিনিসটা, মানে এটা আসলে থিওরিটা প্রয়োজনীয়তা বা কি। তারপর ডেল্টা পি হচ্ছে তোমার ভরবেগের ত্রুটি, ভরবেগের ত্রুটি। এই দুইটা ত্রুটির ভরবেগের আচ্ছা অনিশ্চয়তা বা আনসার্টেনটি, ইংলিশে অনিশ্চয়তা, এটা হবে গ্রেটার ইকুয়াল h/4 পাই। এখন জিনিসটা আমরা বুঝি যে ফর্মুলাটা দরকারি বাকি এটা কি বা কাজ করে। এখন আমি তোমাদের বললাম, আগেই বললাম যে আসলে কোন একটা বস্তু আমরা তখনই দেখবো যদি সেই বস্তু থেকে ফোটন এসে আমাদের চোখে এসে পড়ে। আচ্ছা আমি কি বেশি ফাস্ট বলতেছি, তোমরা কি বুঝতে পারতেছো? হ্যালো, আমার ভাইয়া সমস্যা নাই, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। পারতেছি ভাই আসলে। আচ্ছা আচ্ছা। সো কোন একটা বস্তুকে তখনই দেখবো যদি সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, অর্থাৎ ফোটন এসে আমাদের চোখে পড়ে। এখন মজার কাহিনীটা দেখো, এখন কোন একটা ইলেকট্রনকে আমরা যদি ইলেকট্রনকে দেখতে চাই, এখন ইলেকট্রনকে আমরা দেখতে যাব। সো ইলেকট্রনকে দেখার জন্য আমাদের কি করতে হবে, ইলেকট্রনের উপর ফোটন ফেলতে হবে, রাইট? সো ইলেকট্রনের উপর ফোটন ফেলতে হবে। আচ্ছা আমি আরেকবার জিনিসটা এক্সপ্লেন করি। সো কোন একটা সারফেসের উপর ফোটন এসে পড়বে, সেই ফোটন সেই সারফেস থেকে বাউন্স ব্যাক হয়ে তোমার চোখে এসে পড়লে তুমি সেই জিনিসটা দেখতে পারবা। এটাই তো কনসেপ্ট, তো এটাই। ঠিক সেম ভাবে ইলেকট্রনের উপর কি হবে, একটা ফোটন এসে পড়বে, সেই ফোটনের কারণে সেই ফোটন পরবর্তীতে ইলেকট্রন থেকে বাউন্স ব্যাক হয়ে আসবে, সেটাকে আমরা মনিটরের স্ক্রিনে দেখি আর কি, ইলেকট্রনটাকে। এবং এটার জন্য খুবই হাই টেকনোলজি ইউজ করা হয়। সো এটা যে কোনো নর্মাল টেকনোলজিতে দেখা যায় না, অনেক হাই টেকনোলজি। সো আপাতত জেনে রাখো যে আমরা ইলেকট্রনটাকে দেখতে পাবো তখন স্ক্রিনে, কারণ ইলেকট্রনের সাথে ফোটন বাড়ি খেয়ে এসে আমাদের স্ক্রিনে পড়ছে। এখন মজার জিনিস হচ্ছে দেখো, তুমি একটা বইকে তোমার চোখের সামনে যেখানে দেখতেছো বইটা কিন্তু সেখানেই আছে, রাইট? কারণ বইটা স্থির অবস্থায় আছে এবং বই থেকে ফোটন এসে তোমার চোখে যখন পড়তেছে তোমার বইটা ওইটাই দেখতেছো, মানে ওইখানেই দেখতেছো। বাট ইলেকট্রনের বেগ কিন্তু খুবই হাই, তোমরা জানো ইলেকট্রনের বেগ হচ্ছে 2.188 ইন্টু 10⁶ ক্লোজলি। এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের জন্য, অন্যান্য কক্ষপথের বেগ এর কাছাকাছি হয়। সো ইলেকট্রনের বেগ কিন্তু খুবই মানে বড় একটা বেগ, যাই হোক আর কি। সো ফোটন যখন ইলেকট্রন এসে পড়তেছে, ফোটনের বেগ তো আলোর বেগের সমান 3 ইন্টু 10⁸। সো ফোটন ইলেকট্রনকে হিট করে এসে সেই ফোটনটা পরবর্তীতে বাউন্স ব্যাক করে এসে স্ক্রিনে দেখতে পারতেছি আমরা। এখন মজার জিনিসটা শোনো, যেহেতু ইলেকট্রনের বেগ অনেক বেশি, যখন ফোটনটা তোমার স্ক্রিনে দেখা যাবে তখন কি ইলেকট্রনটা সেই জায়গায় থাকবে? বলো তো, জায়গা চেঞ্জ করে ফেলবে না? না ভাইয়া, থাকবে না। না যতক্ষণ ভাই থাকবে না। এক্স্যাক্টলি, যতক্ষণে ফোটন এসে স্ক্রিনে পড়বে ততক্ষণে কিন্তু ইলেকট্রন ওই জায়গায় থাকবে না। লাইক তোমরা যদি এরকম একটা ধারণা অবশ্যই তোমাদের কোথাও না কোথাও শুনছো যে আসলে আমরা অতীতকে দেখতে পাই। লাইক কিভাবে দেখতে পাই? ধরো হচ্ছে এখান থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে একটা গ্রহ আছে, সেই গ্রহ থেকে আলো এসে পৌঁছাতে পৌঁছাতে দেখা যাবে যে বর্তমান যে অবস্থা, আমরা আসলে বর্তমান অবস্থা দেখবো না, সেই গ্রহটার কয়েকশো কোটি বিলিয়ন বছর আগের অবস্থা আমরা দেখতে পারবো, কারণ সেখান থেকে আলো এসে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। সো ওই অবস্থাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই গ্রহটার। বাট ডিস্টেন্সটা অনেক বেশি, আলো তো 3 ইন্টু 10⁸ এর বেশি বেগে চলতে পারে না। সো এটাই হচ্ছে আলোর ম্যাক্সিমাম লিমিটেশন ভেলোসিটির। সো যেহেতু ওই ভেলোসিটি ক্রস করতে পারে না, ওই প্ল্যানেট থেকে যখন আলোটা আসতেছে, যেটা কয়েকশো মিলিয়ন আলোকবর্ষ দূরে আছে, এক আলোকবর্ষ তো বুঝোই, আলো এক বছরে দিয়ে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক আলোকবর্ষ। তাহলে ডিস্টেন্সটা কত বড়? আলো এক সেকেন্ডে অতিক্রম করে 3 ইন্টু 10⁸ মিটার। সো এটার সাথে তুমি এক বছর গুণ করতেছো, সো আলটিমেটলি ভ্যালুটা কত বড়, সেটা এক আলোকবর্ষ। সো অত দূর থেকে যখন আলো আসে তখন আলো আসতে অনেক বছর সময় নেয় এবং ততদিনে ওই ওই প্ল্যানেটের অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ইলেকট্রন যেহেতু অনেক ফাস্টলি মুভ করতে পারে, খুবই ছোট মাইক্রোস্কোপিক পার্টিকেল, সো ইলেকট্রন থেকে আলো যখন এসে স্ক্রিনে পড়তেছে তখন কিন্তু ইলেকট্রনের সেই অবস্থা নাই, মানে ইলেকট্রনের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। আরেকটা মজার বিষয়,
ইলেকট্রনকে এসে ফোটন হিট করতেছে না, ইলেকট্রনকে যদি ফোটন হিট করে এসে, তখন কি মনে হয় ইলেকট্রনের মানে যে বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে না সামহাউ? কারণ এখানে কলিশন হচ্ছে না একটা। বলো তো কে হচ্ছে বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে না? জি ভাইয়া। কিছু টুইস্ট আছে, আমি অ্যাড্রেস করব সেটা। বাট এটুকু তো বুঝছো ইলেকট্রনের বেগের দিকটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি ইলেকট্রনের ভরবেগও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এই জি জন্য ভাইয়া। আমরা যখন জি ভাইয়া। আমরা হচ্ছে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে বের করতে পারি না, সেখানে কিছু না কিছু ত্রুটি আছে। লাইক ধরো তুমি এই ফোটনটা এখানে আসলো তোমার চোখে, আস্তে আস্তে ইলেকট্রনটা এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসলো। সো ধরলাম হচ্ছে ফার্স্টে এক্স ইনিশিয়াল অবস্থানে ছিল, তারপরে এক্স ফাইনাল অবস্থানে আসলো। তার মানে এখানে ভরবেগের মানে অবস্থানের ত্রুটি হচ্ছে এক্স ফাইনাল বিয়োগ এক্স ইনিশিয়াল, এটাকে আমরা বলতেছি অবস্থানের ত্রুটি। সো ঠিক তেমনি ভাবে যেহেতু এখানে ফোটনটা এসে ইলেকট্রনকে হিট করতেছে, তার মানে এখানে ইলেকট্রনের বেগের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে ইলেকট্রনের ভরবেগেরও চেঞ্জ হয়ে যাবে এখানে। এখানে আরেকটা মজার বিষয় কারো মাথায় অবশ্যই আসছে, তোমরা কি জানো আলো ভর মানে আলোর ভর শূন্য, ফোটনের ভর শূন্য, এই জিনিসটা শুনছো না? ফোটনের ভর শূন্য। জি ভাইয়া। এখন তাহলে ফোটনের ভর যদি শূন্য হয়, তাহলে ফোটন কিভাবে ইলেকট্রনকে হিট করে কলাইড করে ইলেকট্রনের মানে ভরবেগের মান চেঞ্জ করে দিচ্ছে? এগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের খুবই ফান্ডামেন্টাল আইডিয়া, খুবই ফান্ডামেন্টাল থিওরি। এবং এই কোয়ান্টাম মেকানিক্সের এই ধরনের থিওরির উপর বেস করে তোমাদের হচ্ছে এখন কারেন্টলি তিনটা সাবজেক্ট যেটা হচ্ছে সেভাবে ইমার্জ করছে, একটা কোয়ান্টাম ফিজিক্স, একটা কোয়ান্টাম কেমিস্ট্রি। আমরা কিন্তু এখন স্টিল কোয়ান্টাম কেমিস্ট্রিতে আছি। আমাদের সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড চ্যাপ্টার, প্রথম পার্টটা পুরোটাই কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে ডিল করে। সো স্টিল উই আর ইন কোয়ান্টাম কেমিস্ট্রি। সো আরেকটা ইন্টারেস্টিং ফিল্ড হচ্ছে কোয়ান্টাম বায়োলজি, যেখানে কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল আইডিয়াগুলোকে কাজে লাগে কিভাবে হচ্ছে বিভিন্ন রেভলিউশনারি আইডিয়াগুলো সলভ করা যায়। সো এটা হচ্ছে কোয়ান্টাম বায়োলজি। দেখো এক কোয়ান্টাম মেকানিক্সের উপর বেস করে তোমার তিনটা শাখা দাঁড় করা গেছে অলরেডি, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম বায়োলজি। সো আমরা এখন কোয়ান্টাম কেমিস্ট্রি পড়তেছি, এবং আমরা এই জিনিসগুলো আসলে খুবই সুপারফিশিয়ালি দেখবো, খুবই মানে সুপারফিশিয়ালি বলতে হচ্ছে সারফেস লেভেল আইডিয়া নিব, আসলে ডিপে আমরা ঢুকতে পারবো না, কারণ সেই পরিমাণ ক্যাপাবিলিটিও আমাদের নাই। এই কোয়ান্টাম মেকানিক্স স্টিল মানে এটা হচ্ছে তোমার অনেক অ্যাডভান্স ম্যাথমেটিক্সের উপর বেস করে দাঁড় করানো। সো ওই পরিমাণ ম্যাথমেটিক্যাল নলেজও আমাদের নাই। সো আমরা এটা আসলে সুপারফিশিয়ালি দেখতে হবে, এর চেয়ে বেশি আমরা আগাইতে পারবো না এখানে। এখন মজার বিষয়টা দেখো, তোমরা হচ্ছে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বা সেকেন্ড পেপার মানে সেকেন্ড ইয়ারে গিয়ে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেখানে কি বলে, সেখানে হচ্ছে তোমার ইকোয়াস টু এমসি স্কোয়ার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার মধ্যে একটা মজার কাহিনী হচ্ছে, এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এম ইকোয়াস টু এম নট ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আপাতত দেখে রাখো, পরিচিত হয়ে নাও ফর্মুলার সাথে, সেকেন্ড পেপারে ইনশাআল্লাহ পড়বা ফিজিক্সে। এখন আপাতত পরিচিত হয়ে নাও যেরকম একটা ফর্মুলা তোমাদের আছে ইন্টারমিডিয়েট সিলেবাসে। সো এখানকার যে এম নট সেটাকে বলা হয় রেস্ট ম্যাস বা স্থির ভর, রেস্ট ম্যাস। আর এখানকার এমটাকে বলা হয় হচ্ছে তোমার আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর। এটা হচ্ছে এই এমটা, এম নট হচ্ছে রেস্ট ম্যাস বা স্থির ভর, আর এই এমটা হচ্ছে আমাদের আপেক্ষিক ভর। সো ফোটনের রেস্ট মাস জিরো, ফোটনের কি রেস্ট মাস জিরো, বাট ফোটনটা যখন হাই স্পিডে থাকবে তার একটা রিলেটিভিস্টিক ম্যাস থাকবে, তার উপর অ্যাপ্লাই হবে, যাকে বলতেছে আপেক্ষিক ভর। এটা আসলে এটা বুঝতে গেলে আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তে আগে যাইতে হবে, দেন আরো অ্যাডভান্স কিছু কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়া লাগবে, তাছাড়া এটা আসলে ওইভাবে ফিল করা পসিবল না। বাট ফোটনের যে ভর থাকতে পারে সেই বিষয় সম্পর্কে আশা করি একটা ইনটুইটিভ ফিলিংস তোমরা পাইছো, একটা মানে জাস্ট একটা জেনারেলাইজ আইডিয়া পাইছো যে ইলেকট্রনের সরি ইলেকট্রন না, ফোটনের রেস্ট ম্যাস জিরো, বাট এটার আপেক্ষিক ভর আছে, যে কারণে অ্যাকচুয়ালি সেটা আসলে ভরবেগের পরিবর্তন করে দেয় ইলেকট্রনের। বুঝতে পারছো সবাই? এই কারণে তোমার হচ্ছে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এদের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে। ডেল্টা এক্স এবং ডেল্টা পি, ডেল্টা এক্স হচ্ছে আমাদের অবস্থানের অনিশ্চয়তা বা অবস্থানের ত্রুটি, আর ডেল্টা পি হচ্ছে আমাদের ভরবেগের ত্রুটি। এবং এই অবস্থানের ত্রুটি আর ভরবেগের ত্রুটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি, সেই ভ্যালুটা হবে গ্রেটার অর ইকুয়াল h/4 পাই। সবাইকে বুঝতে পারতেছো? এই পর্যন্ত যতটুকু বললাম মোটামুটি একটা ধারণা। আসলে এটা বোঝানোর ক্যাপাবিলিটি আমার নাই, আর এটা বোঝার জন্য অনেক অ্যাডভান্স ম্যাথমেটিক্স দরকার। আমরা জাস্ট হচ্ছে উপরে উপরে যতটুকু ধারণা লাভ করা যায় ততটুকু আমরা ধারণা লাভ করবো। আচ্ছা এই টপিকটা কি তোমাদের বোরিং লাগতেছে নাকি ইন্টারেস্টিং লাগতেছে? ভাইয়া অনেক ইন্টারেস্টিং। আইডিয়াগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। বাকিদের কাছে আশা করি বোরিং লাগার কথা না। না ভাইয়া, বোরিং না। আচ্ছা ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে সুপারফিশিয়ালি আইডিয়াগুলো নিচ্ছি সারফেস লেভেল থেকে। আমি বুঝলাম না রিসেন্টলি স্টুডেন্ট তোমাদের পার্টিসিপেশন অনেক কমে গেছে, যেটা দেখে আমি আসলে হতাশ হয়ে গেলাম। শুরুর দিকে হচ্ছে 17-18 জন ক্লাস করতো তোমরা, এখন দেখি 12-13 জন হয়ে গেছে। আচ্ছা যাই হোক। ভাইয়া। ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলো ভাই। কি বলবো ভাইয়া? হ্যাঁ কিছু ভাইয়া বলো।
এগুলো এইচ এক্সপেরিমেন্টাল বাই 4 এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এখানে দেখো এইচ এর ভ্যালু হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, বুঝছো? কোনো বইয়ে 6.624ও থাকে, দুইটাই থাকে তোমাদের বইতে, দুইটা ভ্যালুই আছে, 6.624ও আছে, 6.626ও আছে, তোমরা একটা ইউজ করলেই হলো। হয়তো অনেকে আমার 6.624 ইউজ করা দেখে বলতে পারো যে ভাইয়া হাজারিন আফসারের বইতে দেখছি 6.626, এটা আসলে কোনো ম্যাটার করে না, দুইটা ভ্যালুই আছে তোমাদের বইগুলোতে, সো যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এই ভ্যালুটা আসলে দেখো এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই রিলেশনটা একটু খেয়াল করো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়াল হচ্ছে h/4 পাই। এখন তোমাকে বলছে ডেল্টা এক্স হচ্ছে আমাদের অবস্থানের অনিশ্চয়তা, ডেল্টা পি হচ্ছে আমাদের ভরবেগের অনিশ্চয়তা, দুইটার গুণফল তোমার গ্রেটার ইকুয়াল h/4 পাই যে সমান অথবা বড় হবে। এখন একটু মজার জিনিস দেখো তো, আমরা যদি একটু দুইটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? লাইক ব্যস্তানুপাতের জিনিসটা সম্পর্কে অবশ্যই তোমাদের আইডিয়া আছে যে একটা বাড়লে একটা অবশ্যই কমবে। ধরো পরীক্ষার নাম্বারের সাথে কি তোমার আম্মুর ভালোবাসা আদরের একটা সমানুপাতিক সম্পর্ক আছে, বা ধরো পরীক্ষার নাম্বার যদি একটা থাকে, সো তোমার আম্মুর আদরও কমে যাবে সেই হিসেবে। সো দেখা যাবে যে তোমার হচ্ছে এই যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি, এই দুটার মধ্যে রিলেশনটা একটু খেয়াল করো, ডেল্টা পি গ্রেটার ইকুয়াল লিখতে পারে h/4 পাই ইন্টু ডেল্টা এক্স। সো এখানে যদি ডেল্টা এক্স এর ভ্যালু কমে যায়, ডেল্টা এক্স এর ভ্যালু যদি কমে যায়, দেখো ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ডেল্টা এক্স যদি কমে ডেল্টা পি এর মান বাড়বে, রাইট? এটুকু তো বুঝছো সবাই? জি ভাইয়া। ডেল্টা এক্স যদি কমে ডেল্টা পি বাড়বে। এখন ডেল্টা এক্স কমা মানে কি বুঝাচ্ছি? ডেল্টা এক্স কমা মানে হচ্ছে অবস্থানের ত্রুটি কমবে, মানে অবস্থানকে আমি মানে ডেল্টা এক্স কি ডেল্টা এক্স জিনিসটা কি অবস্থানের ত্রুটি, রাইট? সো ডেল্টা এক্স হচ্ছে আমাদের অবস্থানের ত্রুটি। সো ডেল্টা এক্স এর ভ্যালুটা যত কমবে আসলে অবস্থানের ত্রুটির মানটাও তত কমবে। সো ডেল্টা এক্স এর ভ্যালুটা যত কমতেছে ডেল্টা পি এর ভ্যালুটা তত বাড়তেছে, অর্থাৎ আমরা অবস্থানকে যতটা নিখুঁতভাবে যদি আইডিয়া করতে চাই, যতটা নিখুঁতভাবে যদি তোমার হচ্ছে অবস্থানকে বের করতে চাই, তাহলে আসলে আমাদের যে ভরবেগের অনিশ্চয়তা সেটা তত বেড়ে যাবে, অর্থাৎ তত সেটা মানে আমরা ক্যালকুলেট করতে পারবো না। মানে ডেল্টা পি বেড়ে যাওয়া মানে কি? ডেল্টা পি বেড়ে যাওয়া মানে হচ্ছে অবস্থানের মানে ভরবেগের অনিশ্চয়তা তত বাড়বে, রাইট? ভরবেগের অনিশ্চয়তা তত বাড়বে। সো ডেল্টা পি বেড়ে যাওয়া মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা তত বাড়বে। তার মানে ডেল্টা এক্স বা কোনো একটা ইলেকট্রনের অবস্থানকে যতটা নিখুঁতভাবে আমরা মাপতে চাবো তত আসলে তার ভরবেগের অনিশ্চয়তা বেড়ে যাবে। ঠিক সেম ভাবে বিপরীত ভাবে যদি আমরা ডেল্টা পি কে নিখুঁতভাবে মাপতে চাই, ডেল্টা পি কে নিখুঁতভাবে মাপা কি ডেল্টা পি এর ভ্যালু কমে যাবে, তাহলে কি ডেল্টা এক্স এর ভ্যালু বেড়ে যাবে, তার মানে অবস্থানটা তখন অনিশ্চিত হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? জি ভাই, এটা বুঝতে পারছি ভাই। লাস্ট এক মিনিট একটু রিপিট করেন, ডেল্টা পি আর ডেল্টা এক্স এরটা। ডেল্টা পি কি ভরবেগের অনিশ্চয়তা, আর ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। ডেল্টা পি এর ভ্যালু যত কম তার মানে ভরবেগের অনিশ্চয়তা তত কম, তাহলে কি ডেল্টা এক্স এর ভ্যালু তত বেড়ে যাবে, কারণ দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তার মানে আমরা যদি ভরবেগ নিখুঁতভাবে মাপতে চাই তাহলে আমরা অবস্থান নিখুঁতভাবে মাপতে পারবো না, অবস্থানের মধ্যে অনেক ত্রুটি দেখা যাবে, ত্রুটির পরিমাণটা বেড়ে যাবে অনেক। সবাইকে বুঝতে পারছো? ভাইয়া মানে এটা ভাইয়া বুঝতে পারছি। মানে ভাইয়া যদি ওই ডেল্টা পি এর না থাকবে না। ভরবেগের যে ত্রুটি এটার মান কমে গেলে এটার আমরা মানে নির্ণয় করতে গেলে এর মান কমাইতে হবে, এবং ডেল্টা এক্স এর মান যদি বেড়ে যায় তাহলে ডেল্টা পি এর মান কমে যাবে। ডেল্টা এক্স এর মান আচ্ছা মিউট করো, ডেল্টা এক্স এর মান যদি বেড়ে যায় তার মানে অবস্থানের ত্রুটি বেড়ে গেছে, তাহলে ডেল্টা পি এর ভ্যালু কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে ভরবেগকে তত নিখুঁতভাবে তুমি এখানে আইডেন্টিফাই করতে পারতেছো, মানে বের করতে পারতেছো। এখন আরেকজন বলো, কে যেন আর একটু বলতে চাচ্ছিলাম, কোনো কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে দুইটা হচ্ছে একই সময় স্থির রেখে আমরা মাপতে পারবো না, একটাকে চলমান রেখে আরেকটা মাপতে হবে, এরকম। হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম, এবং আমরা কিন্তু একই সাথে কখনো দুইটা নিখুঁতভাবে মাপতে পারবো না। বিষয়টা হচ্ছে এটাও একই সাথে সত্য, একই সাথে আমরা নিখুঁতভাবে মাপতে পারবো না। এখন একটাকে স্থির রাখতে গেলে তোমার এটা কি হচ্ছে কাহিনীটা, তুমি কি বেগকে স্থির করতে পারবা? বলো আপু, এটা কিন্তু পারতেছো না না। ভাইয়া, তুমি কিন্তু ফোটন দিয়ে হিট করতেছো ইলেকট্রনকে, দুইটাই ইলেকট্রন চলমান। দুইটাই চেঞ্জ হচ্ছে, আফটার অল দুইটাই চেঞ্জ হচ্ছে, কোনোটাকে স্থির রেখে তুমি কাজ করতে পারবা না, এটাই দুইটাই এখানে একটার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আচ্ছা, জন্য কি ভাই দুইটাই অনিশ্চিত? দুটাই, এই জন্য কি দুইটাই মানে অনিশ্চিত? হ্যাঁ দুইটাই অনিশ্চিত একই সাথে। এবার বুঝছো? সো এইটুকু ধারণা থাকলে চলবে হাইজেনবার্গ সম্পর্কে। সো এর চেয়ে বেশি ডিটেল ধারণা দরকার নেই, আমরা হাইজেনবার্গের দু একটা ম্যাথ সামনে হয়তো সলভ করব। বাট আরেকটা ভ্যালু সম্পর্কে একটু জেনে নাও, এইচ কাট ইকুয়ালস টু হচ্ছে h/2 পাই। তাহলে তোমার এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে h কাট বাই 2 এটা হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছো এটা কিভাবে লিখলাম।
এইচ কাট কি? এইচ কাট হচ্ছে জাস্ট তোমাকে এই যে এইচ বাই টু পাই, মানে এইচ কাট হচ্ছে জাস্ট এইচ বাই টু পাই, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক, বুঝছো? হিসাবে সুবিধার্থে এটাকে আনছে, মানে পাই গুলোকে এইচ কাটের মধ্যে ঢুকাই দিচ্ছে। সো এইচ কাটের একটা ভ্যালু আছে, এইচ কে তুমি টু পাই দিয়ে ভাগ করলে তুমি এইচ কাটের ভ্যালুটা পেয়ে যাবা। এই যেরকম একটা কনস্ট্যান্ট, এইচ কাটও এরকম একটা কনস্ট্যান্ট, এটা তেমন কোনো জটিলতা নাই এর মধ্যে। আচ্ছা, সো এই পর্যন্ত ক্লিয়ার সবার? আমি জি হচ্ছে, ভাইয়া। হ্যাঁ, তোমাদের শ্রোডিঞ্জারে যাওয়ার আগে, ওয়েভ মেকানিক্যাল মডেল স্টার্ট করার আগে আমি হচ্ছে এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টোয়াইস পাই, এটা প্রুফ করি তোমাদের সাথে। আচ্ছা, সো এটা প্রুফও তোমাদের বইতে আছে। সো প্রুফ অফ এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টোয়াইস পাই। আচ্ছা, চলো এখন এটা প্রুফ করি। এখন এটা প্রুফ করার জন্য তোমাদের ডি ব্রগলি ইকুয়েশনটা জানা আছে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই এমভি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, এটা তোমরা জানো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। এখন একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘুরতে থাকে তখন সে একটা ওয়েভ লাইক প্যাটার্ন ফলো করে ঘুরতে থাকে, রাইট? সো এখানে একটা ওয়েভ লাইক প্যাটার্ন ফলো করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। তার মানে কি এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, মানে কাইন্ড অফ ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন এটা ডিটেল আসলে ওইভাবে ফিল দেওয়াটা পসিবল না, কারণ এটা অনেক ডেপথ একটা থিওরি। সো জাস্ট মানে সারফেস থেকে একটু বিষয়টা এইভাবে চিন্তা করো। আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি টু পাই আর, সেটা কি বৃত্তের পরিধি, টু পাই আর হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, সে ছোটবেলা দেখছো এটা, টু পাই আর হচ্ছে বৃত্তের পরিধি। এখন এখানে কি এন সংখ্যক ল্যামডা আছে না, মানে একটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে টোটাল একটা মানে এটা হচ্ছে টোটাল একটা ল্যামডা, রাইট? সো এরকম এন সংখ্যক ল্যামডা আছে না, যেটা এই পুরো মানে বৃত্তের পরিধি জুড়ে আছে, বলতে পারি না আমরা এটা? জি ভাইয়া। এন সংখ্যক ল্যামডা আমাদের পুরো বৃত্তের পরিধি জুড়ে আছে। সো এই ল্যামডার ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি, টু পাই আর ইকুয়ালস টু হচ্ছে এই ল্যামডার ডি ব্রগলি থেকে ল্যামডার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ল্যামডার ভ্যালুকে আমরা প্রতিস্থাপন করলাম। সো লিখতে পারি এন এইচ বাই এমভি, ল্যামডাকে লিখতে পারি এইচ বাই এমভি। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অন আছে, কাইন্ডলি একটু অফ করো। সো ল্যামডাকে আমরা লিখতে পারি এইচ বাই এমভি। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই টু পাইকে আরেক পাশে নিয়ে যাও, এমভি আর ইকুয়ালস টু লিখতে পারি আমরা এনএইচ বাই টোয়াইস পাই, রাইট? সো এই জিনিসটা হলো, সবাই বুঝছো কিভাবে প্রুফ করলাম আমরা? ভাই ভাবছিলাম তো অনেক লম্বা ইকুয়েশন হবে। একদমই ইজি, জাস্ট তোমাদের 19 এর ধারণা থেকে আমরা প্রুফ করে ফেললাম এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টোয়াইস পাই। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। এখানে এনটা কি? এনটা হচ্ছে তোমার কক্ষপথের নাম্বার, 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, এটাকে হচ্ছে প্রধান আর কোয়াড্রা। এখানে হ্যাঁ বলো ভাইয়া। তাহলে কক্ষপথ কক্ষপথ যতগুলো ওই 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 তত নম্বর কক্ষপথে ওই যেটা ওই যে ইলেকট্রনিক ল্যামডার কৌণিক সংখ্যা তত ভরবেগ, ইলেকট্রনিক কৌণিক ভরবেগ, যদি তুমি এন এর মান 1 বসাও তাহলে এই ভ্যালুটা হবে তোমার 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনিক কৌণিক ভরবেগের মান, এমভিআর কৌণিক ভরবেগ। লাস্ট ক্লাসে কিন্তু পড়াইছে এটা তোমাদের। ভাইয়া ও কিন্তু মেয়ে বলতে চাইছিল যে ও মেবি মানে ল্যামডার সাথে এন এর মানের কথা বলছে জি ভাই ফার্স্ট ওইটা লাইনে। বলতে চাইছিল মনে হয়। ও হ্যাঁ, এই ল্যামডাকে তো তুমি চেঞ্জ করতেই পারো ডি ব্রগলি ল্যামডা দিয়ে। না ভাই, ও বলতেছে যে ফার্স্ট লাইনে 2 পাই আর ইকুয়াল টু n ল্যাম, যেখানে n টা কি ডিনোট করছে। ও আচ্ছা, এটা নাম্বার অফ ওয়েভলেন্থ, মানে টোটাল কয়টা ওয়েভলেন্থ এখানে আছে, মানে কয়টা তরঙ্গ আছে টোটাল এই বৃত্তের পরিধি জুড়ে, বুঝছো? এখানে টোটাল কয়টা তরঙ্গ আছে এটা বোঝাচ্ছে। এখন মানে এই যত নাম্বার কক্ষপথ ততগুলো তরঙ্গ থাকবে। এক্স্যাক্টলি এটার রেসপেক্টে, হ্যাঁ, তরঙ্গ সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? মানে এটা মানে আমি বুঝতে পারতেছি, এটা কিন্তু এই আইডিয়াটা বা এই ইয়াটা কিন্তু একটু কমপ্লেক্স। সো এই ডায়াগ্রাম দেখে কিন্তু এটা আসলে টোটালি ফিল করতে পারবে না। এই এনটা বোঝাচ্ছে তোমার এই প্রথম লাইনের এনটা বোঝাচ্ছে আসলে এখানে টোটাল কয়টা তরঙ্গ আছে সেটা বোঝাচ্ছে, এই বৃত্তের পরিধি জুড়ে কয়টা তরঙ্গ আছে, বুঝছো? ওইটার সাথে এটা মিলাতে যাও না, এখানে একটু মানে ঝামেলা আছে, বেশ কিছু ঝামেলা আছে। তুমি যখন এই লাইনের মানে ভাই এনের এখানে সাথে যদি এই এন কে মিলাইতে যাও তাহলে বেশ কিছু ঝামেলায় পড়বা আসলে। এবং এটা ঝামেলাটা হচ্ছে স্বাভাবিক, কারণ হচ্ছে এই এনটা বোঝাচ্ছে হচ্ছে কটা ল্যামডা আছে সেটা, আর এনটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে তোমার কক্ষপথের নাম্বার। একটু ডিফারেন্ট হয়ে দুইটা তো differ একই। করতেছে। আমি বুঝতে পারতেছি এটা একটু ডিফার করতেছে, কারণ এই ডায়াগ্রামটা আসলে পারফেক্ট না এখানে, বুঝছো? একটু কষ্ট করে মেনে নাও এটা, এভাবেই তোমাদের বইতে প্রুফ করা আছে আর কি। আমি বুঝছি এই জায়গায় কনফিউশন হওয়াটা অস্বাভাবিক কিছু না, বাট আমাদেরও কিছু লিমিটেশনস আছে, সো ওই জন্য আমরা এটাই মেনে নিলাম আপাতত। আচ্ছা, আমরা এখন একটু কষ্ট করে মেনে নাও আর কি। আচ্ছা, আমরা এখন তোমাদের হচ্ছে ওয়েভ মেকানিক্যাল মডেলে যাই। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আমাদের কি টাইম শেষ হয়ে গেল নাকি? ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া।
শেষে পর্যায়ে ভাইয়া। ভাইয়া তাহলে এটা মেনে নিয়ে যত নম্বর কক্ষপথ ততগুলো তরঙ্গ। আহ না, বিষয়টা ওরকমও না। আমি এক্সপ্লেইন করবো এটা সামনে। তোমার এখানে বিষয়টা কি, আসলে ইলেকট্রন তো হচ্ছে তোমার অরবিটালের মধ্যে থাকে। এখানে বেশ কিছু আইডিয়া আছে যেটা এখনো দেখায়নি তোমাদের, একটু সামনে যে আশা করি ভাইয়া clear বইয়ে করতে একটা লাইন লিখেছে, হ্যাঁ বইয়ে একটা লাইন লিখেছে যে আরবাসাধ্য বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধিতে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যার n গুণিতক হতে হবে। হ্যাঁ, ওই তো যেটা বললাম আপু, যে তোমার হচ্ছে আহ এখানে যে এনটা আসলে বুঝাচ্ছে, আচ্ছা আচ্ছা, এই এনটা আসলে তোমার মানে এবার বুঝতে পারছি। এই এনটা হচ্ছে তোমার এই যে ল্যামডাটা আছে না, মানে তোমার এখানে আসলে এই একটা ইলেকট্রনকে, ধরো এখানে যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনকে হচ্ছে এই পুরো কক্ষপথের মধ্যে যখন সে ঘুরতেছে, তখন সে টোটাল কয়টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে তৈরি করতেছে, বুঝছো? সেটা হচ্ছে তোমার মানে এই পূর্ণ এনটা। গুণিতক হবে, এটা পূর্ণ হ্যাঁ, সংখ্যার গুণিতক। এক্স্যাক্টলি এইটাই। সো ইলেকট্রনটা যখন তোমার পুরো বৃত্তের পরিধি বরাবর ঘুরতেছে, তখন আসলে সে কয়টা পুরোপুরি তরঙ্গ দৈর্ঘ্যের তোমার হচ্ছে ল্যামডা উৎপন্ন করতেছে, বুঝছো ভাইয়া? এবার স্টিল দেয়ার ইজ সাম, এখানে কিছু ঝামেলা আছে এটার পরেও। আচ্ছা, সামনে আমরা ক্লিয়ার করবো এটা, যখন অরবিটালের ধারণাতে আমরা আসবো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আসলে ইলেকট্রন তো তোমার হচ্ছে অরবিটালের ভিতরে থাকে, সো এখানে তো আমরা হচ্ছে অরবিটালকে স্টিল কনসিডারেশনে আনেই নাই। সো হয়তো সামনে তোমার কনফিউশনটা কিছুটা হলো। হ্যাঁ বলো। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আমার সেদিনের প্রবলেমটা সলভ করে দিয়েন। কোনটা ছিল ভাইয়া যেন? ভাইয়া দেখলাম যে ঢাকা কলেজে প্রবলেম দেখালে যে আপনাকে ভাইয়া সাজেস্ট বললো। আচ্ছা, ওটার বিষয়টা আমি বলি। আসলে তোমরা কিন্তু স্থির মানে স্টিল তোমরা কিন্তু স্থির তরঙ্গ নিয়ে তোমাদের কোনো আইডিয়া নাই। স্থির তরঙ্গ নিয়ে কোনো আইডিয়া নাই, আবেশিত চুম্বক তরঙ্গ নিয়ে আবেশিত চুম্বক ক্ষেত্র নিয়ে কোনো আইডিয়া নাই। তো এখন এতগুলো আইডিয়া যদি না থাকে ভাইয়া, তাহলে কিন্তু ওই মডেলটা ওইভাবে আমি বুঝাইতে পারবো না আসলে। কারণ অনেকগুলো ফান্ডামেন্টাল আইডিয়া জড়িত আছে ওইটার সাথে আসলে। তো এখন ওইটা বুঝতে গেলে বা আসলে বুঝছো ভাইয়া, মানে যে বুঝার কথা তুমি বলতেছো সেটা কিন্তু আসলে পুরোপুরি বুঝলা না। পুরোপুরি বোঝা এটা কিন্তু হলো না। জাস্ট আমরা হচ্ছে জাস্ট কোনো মতে মনকে সান্ত্বনা দেয়া যে জিনিসটা অনেকটা এরকম হতে পারতো। বাট এখানে বেশ কিছু ফান্ডামেন্টাল আইডিয়া আছে, যেমন স্থির তরঙ্গ। তোমরা এটা পড়বা, স্থির তরঙ্গের কনসেপ্টটা তোমাদের ফিজিক্সে আছে। তারপর আবেশিত চৌম্বক ক্ষেত্রের কনসেপ্টটা তোমাদের ফিজিক্সে আছে, সেকেন্ড পেপার ফিজিক্সে। এরপর হয়তো কিছুটা মেক সেন্স করবে, তাও হচ্ছে পুরোপুরি ওটা এই মুহূর্তে বোঝানো পসিবল না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, ভাইয়া হ্যাঁ, ভাইয়া ওটার সাথে কি ভাইয়া এটা সম্পর্ক আছে, মানে ওই তরঙ্গটার সাথে এই তরঙ্গটার? আসলে উনি এক্সপ্লেন করছে আরেকভাবে, বুঝছো? এখানে কিন্তু তোমার হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে কিন্তু ইলেকট্রনের ওয়েভ ফ্লাইট প্যাটার্নটাকে এক্সপ্লেন করা যায়, বাট ওটা তোমরা এখন বুঝবা না। ওই জন্য আমি ওই কথা বলতেছি না, ওটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, আপাতত দরকার নাই। আচ্ছা ভাইয়া। কারণ স্টিল আমরা দেখো ভাইয়া, এমন সব জিনিস পড়তেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, অথচ বইতে আছে। এখন ওগুলো যদি আরো যাইতে বলো, তোমাদের সিলেবাস এই সেকেন্ড চ্যাপ্টার শেষ করতে আমার 3 মাস লাগবে। সো ওটা ওই জন্য আর ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া, আমি প্রিভিয়াস ক্লাসটা মিস করছিলাম, তো ওই ক্লাসে কি ভাইয়া শুধু ওই ম্যাথ করাইছিলেন? ওই যে ক্লাসটা আসলে সূত্রগুলো করাইছেন? মানে তোমার হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে হচ্ছে বেগ, তারপরে হচ্ছে তোমার এনার্জি, ওগুলো আবার প্রুফ করছে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে। ও ওগুলো আচ্ছা ক্লাস ভাইয়া। হয়তো তুমি পাইছো আগেই। আচ্ছা, সো আমরা এখন স্টার্ট করি ওয়েভ মেকানিক্যাল মডেল বা তরঙ্গ বলবিদ্যার মডেল। এটা নিয়ে আমরা বেশি কিছু জানবো না, কারণ এই মডেলটা কাইন্ড অফ একটা অসম্পূর্ণ মডেল। এবং এটা সম্পর্কে হচ্ছে যখন শ্রোডিঞ্জার তার বিখ্যাত ইকুয়েশনটা দিচ্ছে, শ্রোডিঞ্জারের ইকুয়েশন, তখন ইকুয়েশনটা দেখে উনি নিজেই বলছেন যে ইকুয়েশনটা দেখে আমি কিছুই বুঝতেছি না। কারণ ওই ইকুয়েশনটা টোটালি ম্যাথমেটিক্যাল বেস ছিল, অনেক হায়ার ম্যাথমেটিক্স ইউজ করা হয়েছে ওখানে। হ্যামিল্টনিয়ান ফাংশন, তারপরে হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। সো ওগুলো সম্পর্কে আপাতত ওইদিকে আর না যাই। সো অনেক অ্যাডভান্স ম্যাথমেটিক্স ইউজ করা হয়েছে। সো ওই ম্যাথমেটিক্স এর বেসিসে ওনার এই ইকুয়েশনটা আসছে। সো একটা ইকুয়েশনে কিন্তু বেশ কিছু ফিজিক্যাল মিনিং থাকে, ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে, যেটা ইকুয়েশন দেখে উনি নিজেই বলছিলেন উনি কিছু বুঝতেছেন না ইকুয়েশনটা নিয়ে, মানে ইকুয়েশনটা আসলে কি মিন করে, বুঝছো? তার মানে এটা আসলে কত অ্যাডভান্স টপিক তোমার হয়তো আইডিয়া করতে পারতেছো। আমি জাস্ট সুপারফিশিয়ালি তোমাদের দেখাই দিই ইকুয়েশনটা। ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি ওয়াই স্কোয়ার। ইকুয়েশনটা একটু মনে রেখো, কারণ এক বছর এটা ভর্তি পরীক্ষা আসছে। জাস্ট ইকুয়েশনটা লিখতে বলছে যে শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা লেখো। ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স ডি জেড স্কোয়ার প্লাস হচ্ছে
8 পাই স্কোয়ার m ডিভাইডেড বাই হচ্ছে h স্কোয়ার ইনটু e মাইনাস ইউ ইনটু সাই ইকুয়ালস টু হচ্ছে 0। ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে dx স্কোয়ার, ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই হচ্ছে dy স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই dz স্কোয়ার প্লাস হচ্ছে 8 পাই স্কোয়ার m ডিভাইডেড বাই h স্কোয়ার ইনটু। এটা কি লাগবে কোন কাজে? এটার কোনো কাজ নেই আসলে, তোমাদের স্টিল ইন্টারমিডিয়েটের পার্সপেক্টিভে কোনো কাজ নেই, বাট আমরা তাও একটু পরিচিত হয়ে নেই যেহেতু 1 বছর ভর্তি পরীক্ষা আসছে। ভাইয়া লাস্টে 8 পাই স্কয়ার m বাই কি h স্কয়ার লিখেছেন নাকি n স্কয়ার? h স্কয়ার আপু, h স্কয়ার। সো ইকুয়েশনটা যেহেতু একবার ভর্তি পরীক্ষা আসছে, সো আমরা জাস্ট একটু পরিচিত হয়ে নিই ইকুয়েশনটার সাথে, যে এরকম ভয়ানক দেখতে একটা ইকুয়েশন আছে। সো এখন এটা কি মিন করে, এই মিন করাটা একটু জানতে হবে। প্রথমে আসি সায়ের বিষয়টা। সাই বোঝায় হচ্ছে তোমার ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে আইজেন ফাংশন। তারপরে এখানে xyz আসলে বোঝায় xyz। তোমরা কি কার্টেসিয়ান স্থানাঙ্ক নিয়ে শুনছো কখনো? কার্টেসিয়ান স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক? জি ভাইয়া। হ্যাঁ ভাই জি এইটা ভাইয়া। সো অলরেডি তোমরা শুনছো। সো xyz হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে, যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসতেছি। কার্টেসিয়ান স্থানাঙ্ক তোমরা 9 10 পড়ে আসছো, কিন্তু বড় হয়ে আবার ইলেকট্রন কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, এখানে আমরা বেসিক্যালি কার্টেসিয়ান স্থানাঙ্ক কি কনসিডারেশনে আনতেছি। xyz হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে তোমার হচ্ছে ইলেকট্রনের অবস্থানকে বোঝাচ্ছে, অবস্থান, বেগ এগুলোকে বোঝাচ্ছে, ইলেকট্রনের বেগ, অবস্থান। সো এই জন্য আমরা xyz ভেরিয়েবল বা চলক ইউজ করছি। এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাদের হয়তো কিছুটা আইডিয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা জানবা ইন ফিউচার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, সো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে সেভাবে করা হয় নাই, জাস্ট প্রিলিমিনারি কিছু আইডিয়া দেওয়া হয়েছে। এটা বিএসসি কোর্সে আলোচনা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, সো এই xy z দিয়ে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে ইলেকট্রনের বেগ, অবস্থান, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে বের করা হয়েছে। সো আরেকটু যদি আমি বলি, এখানে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইলেকট্রনকে একই সাথে হচ্ছে তরঙ্গ কনসিডার করা হয়েছে। সাই দ্বারা বোঝাচ্ছে এটা তরঙ্গ, মানে তরঙ্গ ফাংশন, এবং একই সাথে ইলেকট্রনের কণা ধর্মকে প্রকাশ করা হয়েছে, যেখানে এম। সো এম দ্বারা প্রকাশ করতেছে। সো একই সাথে তরঙ্গ এবং কণা দুইটা প্রপার্টি আসতেছে ওই ওয়েভ মেকানিক্যাল মডেলে, যেখানে ইয়ের পরিচয়টা হচ্ছে তোমার মোট শক্তি। আর ইউ হচ্ছে আমাদের স্থিতিশক্তি ইলেকট্রনের। সো আশা করি মোটামুটি এই ইকুয়েশনগুলো, মানে ইকুয়েশনের যে বিভিন্ন প্রপার্টি গুলো আছে, প্যারামিটার গুলো আছে, সেগুলো সম্পর্কে একটু ধারণা পাইছো। এখন একটু দেখো এই ইকুয়েশনে কোনটা কি মিন করে। যেমন সাইকে আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, এই ইকুয়েশনটাকে যদি সলভ করা হয়, তাহলে সাইয়ের ভ্যালু আসে তোমার, সাই দিবে হচ্ছে তোমার পজিটিভ ভ্যালু আসতে পারে সাইয়ের। এবং সাইয়ের একটা জিনিস বোঝায়, সাই হচ্ছে বিস্তার বোঝায়, যেহেতু সাই হচ্ছে এক ধরনের তরঙ্গ ফাংশন। সো তরঙ্গের বিস্তার, অর্থাৎ বিস্তার জিনিসটা কি, আমাদের সাম্য অবস্থান হচ্ছে এটা, এই লাইনটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান। সেটা যদি আমাদের সাম্যাবস্থান হয়, সো সাম্যাবস্থান থেকে আসলে কতটুকু উপরে উঠছে সেটাকে আমরা বিস্তার বলি। এই সাই ফাংশনটা আসলে সেই ইলেকট্রনের বিস্তার, ইলেকট্রন যে তরঙ্গ সেই বিস্তারটাকে প্রকাশ করতেছে। এবং এই সাইয়ের ভ্যালু আসলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা কি স্টিল কানেক্টেড আছি? হ্যাঁ আছি। আচ্ছা, সো এই সাইয়ের ভ্যালুটা তোমার পজিটিভ ভ্যালু নিতে পারে, নেগেটিভ ভ্যালু নিতে পারে। আমরা ডিটেলে যাচ্ছি না, বাট আমরা জানো যেহেতু নেগেটিভ ভ্যালু আছে, আমরা সাইকে কনসিডার করব না। সাইয়ের চেয়ে বেটার কাজ এখানে সাই স্কোয়ার করে, কারণ সাই স্কোয়ার শুধুমাত্র পজিটিভ ভ্যালু দিবে। এবং সাই স্কোয়ার দ্বারা আসলে বোঝানো হয় প্রবাবিলিটি বা সম্ভাবনা। কিসের সম্ভাবনা? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এখানে প্রবাবিলিটির মান যত বাড়তে থাকবে, আচ্ছা কেউ একজন বলে তো যখন 1 মিনিটের নিচে চলে আসবে টাইমটা, তখন একটু আমাকে ওয়ার্ন করিও। এই তো ভাই 80% মনে হয়। আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তোমরা আবার সেম লিংকে জয়েন করো। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, সেম লিংকে জয়েন করো সবাই।